ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি দশম বিসিএসের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান নিয়ে। প্রশ্ন 1 নম্বর, যেখানে দেওয়া আছে কবর নাটকটির লেখককে। কবর নাটকটির লেখক মনির চৌধুরী। আপনাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের 5 সেকেন্ড সময় বরাদ্দ। আপনারা সবাই নিজে নিজে চেষ্টা করবেন, পরবর্তীতে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত। শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের একটি কিসের নাম? উপন্যাসের নাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর রচয়িতাকে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক হচ্ছেন গিরিশচন্দ্র সেন। আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোথা থেকে? আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ ভাষা থেকে। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে ম হ্রস্ব উকার, ম দীর্ঘ উকার, মূর্ধন্য রে প্রশ্ন উকার, মুমূর্ষু। গুরু চণ্ডালী দোষ যুক্ত কোনটি? গুরু চণ্ডালী দোষ যুক্ত হচ্ছে শব্দাহ। রত্নাকর শব্দটি সন্ধি বিচ্ছেদ। রত্নাকর শব্দটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে অপশন ঘতে রত্ন যোগ আকর। শুদ্ধ বাক্য কোনটি? 4টি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্যটি আমাদের খুঁজে নিতে হবে। শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল, গ নাম্বার। উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সেটি হচ্ছে সাপ ও মরে লাঠিও না ভাঙ্গে। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? এখানে অনেকগুলো দ্বিরুক্ত শব্দ দেওয়া আছে। কোনটি বহুবচন সংকেত প্রকাশ করে আমাদের এটা বের করতে হবে। সেটি হচ্ছে পাকা পাকা আম। অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনগুলোর মধ্যে সঠিক হচ্ছে খ নাম্বার, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে খ নম্বর অপশনে, সেটা হচ্ছে মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? অপশনগুলোর মধ্যে হচ্ছে সঠিক উত্তরটি নিমরাজি। কোনটি তদ্ভব শব্দ? চারটি অপশনের মধ্যে তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ। Choose the correct alternative to complete the sentence. He dashed to see us if he had been able to. তার মানে হচ্ছে চারটি অপশনের মধ্যে কোনটি দিলে আমাদের সেন্টেন্সটি পরিপূর্ণ হয়? হি, খালি স্থানে আমাদের যে কোনো একটি পেজ নিতে হবে যাতে করে আমাদের সেন্টেন্সটি পূর্ণ হয়। হি খালিঘর, টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু, তাহলে খালিঘর হবে উড হ্যাভ কাম। চুজ দ্য কারেক্ট অ্যালটারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এটাও সেম প্রশ্ন। হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার, তাহলে আমাদের এখানে সঠিক পেজটি বাছাই করতে হবে। তাহলে কি হবে এখানে? হি হ্যাড এ সিভিয়ার অ্যাটাক অফ ফিভার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক সেন্টেন্সটি আমাদের চারটি অপশন থেকে বাছাই করে নিতে হবে। তাহলে চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক সেন্টেন্সটি হবে খ নম্বর অপশন, সেটা হচ্ছে আই আস্কড জাভেদ ইফ হি হ্যাড পেস্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের কারেক্ট সেন্টেন্সটি বাছাই করে নিতে হবে। চারটি অপশন ভালো করে পড়লে আমরা বুঝতে পারছি যে আমাদের সঠিক উত্তরটি হবে খ, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। দেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আবারও কারেক্ট সেন্টেন্স বাছাই করার জন্য বলা হয়েছে। তাহলে চারটি অপশন আমরা একটু মনোযোগ সহকারে 5 টাইম পড়ে নিব। আশা করি অবশ্যই সঠিক সেন্টেন্সটি আইডেন্টিফাই করতে পারছেন এবং আমার সাথে মিলিয়ে নেবেন। সেটা হচ্ছে খ, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল। 24 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স? আই হ্যাভ নট ব্যাড ড্যাশ টেনিস। তাহলে এখানে আমাদের চারটি প্রিপোজিশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের বেস্ট আর সুইটেবল যেটা সেটা বাছাই করে নিতে হবে। আই অ্যাম নট ব্যাড ড্যাশ টেনিস, তাহলে আমরা জানি ব্যাড অ্যাট হবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল? জেন্টেলের অ্যান্টোনিম কোনটা? চারটি অপশন থেকে আমাদের বাছাই করে নিতে হবে। তাহলে জেন্টেলের অ্যান্টোনিম হচ্ছে রুড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল সিনোনিম হচ্ছে, জোভিয়াল এর সিনোনিম হচ্ছে জলি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট এর সিনোনিম হচ্ছে, কম্পিটেন্ট এর সিনোনিমটি আমাদের চারটি অপশন থেকে বের করে নিতে হবে। তাহলে হচ্ছে কম্পিটেন্ট সিনোনিম হচ্ছে ক্যাপেবল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল হচ্ছে কোন ধরনের নাউন? ক্যাটল, ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কোন ধরনের নাউন?
তাহলে আমাদের গার্ল হচ্ছে, আমরা জানি সেটি হচ্ছে যে কমন নাউন। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট এর মানেটা কি? হোয়াইট এলিফ্যান্ট এর মানে হচ্ছে এ ভেরি কস্টলি অফ ট্রাভেলসাম পসেশন। হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম? হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম? অ্যানিম্যাল ফার্মের অথর হচ্ছেন জর্জ অরওয়েল। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এ ফেয়ারওয়েল টু আর্মস এর অথর হচ্ছেন এ ফেয়ারওয়েল টু আর্মস এর অথর হচ্ছেন অথর আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম খুবই কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আবুল কালাম আজাদ। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালের কত তারিখে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মস্তানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা? ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম বাংলায় এসেছিলেন, আশা করি যে আপনারা উত্তরটা ইতিমধ্যেই পেয়ে গেছেন, এবং সেটি হচ্ছে পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন, নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? তেনার নাম হচ্ছে সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত ছিল? পাহাড়পুরের বৌদ্ধবিহারটি পরিচিত ছিল কি নামে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে সোমপুর বিহার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে? ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে কোনটি? পাখি ছাড়া বলাকা ও দোয়েল কিসের নাম হতে পারে? অপশন চারটির মধ্যে সঠিক হচ্ছে গ নাম্বার, উন্নত জাতের শস্য।
অগ্নিশ্বর, কানাইভাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? তাহলে অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী হচ্ছে কলার বিভিন্ন জাতের নাম। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1793 সালে। কোন সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? বাংলার নাম জান্নাতবাদ নামকরণ করেন মোগল সম্রাট হুমায়ুন। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এ এফ রহমান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? তিনি হচ্ছেন হামিদুজ্জামান খান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ঢাকা সর্বপ্রথম কত সালে বাংলার রাজধানী হয়েছিল? ঢাকা সর্বপ্রথম 1610 খ্রিস্টাব্দে বাংলার রাজধানী হয়েছিল। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে, 4টি অপশনের মধ্যে বাংলাদেশকে আরব রাষ্ট্রের মধ্যে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ইরাক। সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়? সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কত সালে? সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? এটি দুইবার এসেছে, যেহেতু আমরা একটু আগে প্রশ্নটার উত্তর করে ফেলছি, আমরা সবাই জানি সেটা হচ্ছে ইরাক। PLO এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর নিয়ে আমার পূর্ববর্তী একটা ভিডিও করা আছে, আপনারা ওটা দেখে নেবেন। সেখানে 50টি সংস্থার সদর দপ্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে হচ্ছে PLO এর সদর দপ্তর কোথায়? যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই অ্যান্সারটি খুঁজে পেয়েছেন, সেটি হচ্ছে রামাল্লাহ। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল কোন দেশ? নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল কোন দেশ? দেশটি হচ্ছে জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কোন সময়? সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার।
সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193। ইসলামী সম্মেলন সংস্থার কার্যালয় বা সচিবালয় কোথায়? ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় বা কার্যালয় হচ্ছে জেদ্দায় অবস্থিত। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে দেশটির নাম কি? কোন দেশটি এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছিল? দেশটির নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কোন সালের কি মাসে? দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম কোনটি? কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম হচ্ছে প্যাট্রিক লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল কত সালের কি মাসে? হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল কখন? হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। আইএফএম এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর দপ্তর, এটি অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, আপনারা অবশ্যই এটির সাথে পরিচিত। আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন। নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থন পুষ্ট তার নাম? নিকারাগুয়ায় যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থন পুষ্ট তার মানে হচ্ছে কোন বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থন পুষ্ট? নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থন পুষ্ট। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? সেটি হচ্ছে ইরাকে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে তুরস্কে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি তুরস্কে অবস্থিত। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো কোনটি? নবায়নযোগ্য শক্তি। অপশনগুলো একবার পড়ে নিলে আমরা ইজিলি বলতে পারবো। যেটি আপনাদের কাছে প্রশ্নই থেকে গেল, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে অপশনগুলোর মধ্যে কোনটি নবায়নযোগ্য শক্তি। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ? প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ
উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি হয় সেগুলো কোনগুলো? অপশনগুলোর মধ্যে আমাদের সঠিক উত্তরটি বের করতে হবে। একটা টেকনিক আছে, সেটা হচ্ছে মনে রাখার জন্য, সেটা হচ্ছে মুখ্য বর্ণ হচ্ছে নিসলা, নি হচ্ছে নীল, শতে সবুজ, লাতে হচ্ছে লাল, নিসলা। আচ্ছা, তারপর হচ্ছে মাছ অক্সিজেন নেয় কিভাবে? মাছ অক্সিজেন নেয় কিভাবে? অক্সিজেন নেয় সেটি হচ্ছে পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস থেকে। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কি? দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কি? কারণ হচ্ছে এতে বিদ্যুতের অপচয় কম হয়। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যেটির বৈশিষ্ট্য হচ্ছে এটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসাবে কি থাকে? সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসাবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। সংকর ধাতু পিতলের উপাদান হলো কোনগুলো? তাহলে সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। কচু শাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানটির জন্য? কোন উপাদানটির জন্য কচু শাক বিশেষভাবে মূল্যবান? আমরা সবাই জানি সেটি হচ্ছে লৌহ। লৌহ উপাদানের জন্য কচু শাক বিশেষভাবে মূল্যবান। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে, আমাদের দেহকোষ রক্ত থেকে কি গ্রহণ করতে পারে? চারটি অপশন থেকে সঠিক উত্তরটি বের করার চেষ্টা করুন। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে বায়োগ্যাস। জলজ উদ্ভিদ সহজে বাঁচতে পারে কারণ কি? কেন জলজ উদ্ভিদ সহজে বাঁচতে পারে? তার অন্যতম কারণ হচ্ছে এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে? যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। উচ্চচাপ অঞ্চল হতে
নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হলে সেটি হচ্ছে নিয়ত বায়ু। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, তার কারণ কি? কেন পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না? তার অন্যতম কারণ হচ্ছে যে মাধ্যাকর্ষণ বল, যেটির জন্য আমরা ছিটকে পড়ি না। নিচের কোন সংখ্যাটি মৌলিক? 4টি অপশনের মধ্যে আমাদের মৌলিক সংখ্যাটি বের করতে হবে। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটি মাত্র 2টি গুণনীয়ক ধারণ করে, একটি হচ্ছে 1 এবং অন্যটি হচ্ছে সেই সংখ্যাটি নিজেই। 4টি অপশনের মধ্যে এমন সংখ্যাটি হচ্ছে 47। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত হবে? তার মানে হচ্ছে খুচরা বিক্রেতাও 20% লাভ করে, পাইকারি বিক্রেতাও 20% লাভ করে। তাহলে ফাইনালি খুচরা মূল্য কত হবে? তাহলে আমরা যদি ম্যাথমেটিক্সটার সমাধান করি তাহলে আমরা উত্তর পাবো 144। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় 25। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তার মানে হচ্ছে 3টি করে যদি ক্রয় করা হয়, সেখান থেকে যদি 2টি করে বিক্রয় করা হয়, তাহলে কত পার্সেন্ট লাভ হতে পারে? কত পার্সেন্ট লাভ হবে? আমরা যদি অঙ্কটা সমাধান করি তাহলে আমরা পাবো 50%। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনির খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? মানে মূল্য বৃদ্ধি পেয়েছিল 25%, এখন চিনির বাবদ যে খরচটা ওটা যেন বৃদ্ধি না পায়, সেক্ষেত্রে কত পার্সেন্ট চিনির ব্যবহার কমালে খরচটা সেম থাকবে? সঠিক উত্তর আমরা যদি অঙ্কটার সমাধান করি তাহলে সঠিক উত্তর হবে 20%। কার যদি এক্সপ্লানেশন লাগে অঙ্কগুলোর তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সহজ এবং শর্টকাট উপায়ে আপনাকে সমাধানটা দেওয়ার জন্য। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? তার মানে হচ্ছে আসল 1 গুণ এবং সুদ হবে আরও ডাবল। তাহলে কত বছর হলে এটা সম্ভব? শতকরা কত টাকা হলে 8 বছরে সুদে আসলে 3 গুণ হওয়া সম্ভব? তাহলে সুদে আসলে 3 গুণ হতে হলে 8 বছরে আমাদের সুদের হার লাগবে 25% বা 25 টাকা। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত আমরা যদি কাউন্ট করি, মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এবং 29। তার মানে হচ্ছে 10টি মৌলিক সংখ্যা রয়েছে এবং বাকিগুলোর মধ্যে এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তাছাড়া হচ্ছে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। 2 একমাত্র জোড় সংখ্যা যেটি মৌলিক, আর না হয় কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা হবে না। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? তাহলে আমরা যদি একটি কাগজ এবং একটি কলম নিয়ে বসি এবং অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, তাহলে আশা করি যে আমরা উত্তরটা পেয়ে যাব। এবং আপনারা ভিডিওটি পজ করে উত্তরটি বের করে নিতে পারেন।
উত্তরটি হবে হচ্ছে ৮০। ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কেমন ধরনের ত্রিভুজ হবে? যদি একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হয়, তার মানে হচ্ছে আমরা জানি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ২ সমকোণ। তার মানে হচ্ছে একটি কোণ ৯০ ডিগ্রি এবং অপর দুটি কোণের পরিমাপও হবে ৯০ ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ এক সমকোণ বা ৯০ ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এরই মধ্য দিয়ে দশম বিসিএস এর ৯০টি প্রশ্নের সমাধান আমরা করে ফেলেছি। আশা করি আপনারা নিজেদের উত্তর জাস্টিফাই করতে পারছেন। সেক্ষেত্রে কার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, যেটা ইন ফিউচারে মোটিভেশন এবং ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। এবং সর্বোপরি চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে সবগুলো বিসিএস এর প্রশ্ন সমাধান চ্যানেলটিতে পেয়ে যাবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।